ডিসি মাসুদের কাছে আহ্বান জানাচ্ছে খোদ প্রধানমন্ত্রী। একটা অপহরণ বিষয়ক সমস্যার কথা উনি শুনলেন, সঙ্গে সঙ্গে উনি ডিসি মাসুদের কাছে ফোন করলেন এবং ডিসি মাসুদ সেই সমস্যাটা সমাধানও করে দিলেন। আপনার কাছে কি মনে হয় সেই ডিসি মাসুদকে আর কেউ কন্ট্রোল করতে পারবে? একই ঘটনা কিন্তু হারুনের ক্ষেত্রেও হয়েছিল। হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি একটা ডিসি মাসুদকে ফোন করবেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরে আপনি চেঞ্জ করবেন, করবেনই। গত সরকারের গভর্নর আপনি হয়তো রাখবেন না, কিন্তু আরেকটু এটা আরেকটু মানে আরেকটু সিভিলাইজড হইতে এটা করা যেত না? তার মেয়াদ থাকলে মানে মেয়াদ থাকলেও তাকে সরিয়ে দিয়ে আপনাদের লোক বসাবেন, সেটা ঠিক আছে, কিন্তু একজন অফিসে আসার পর তাকে হেনস্থা করে বাড়ি ফেরা গাড়িতে চড়তে বাধ্য করা হলো, সেটা কি খুব ভালো দেখালো? এটা পোশাক ব্যবসায়ীরা আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিছেন, নিশ্চয়ই আপনার মধ্যে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরাই দিয়ে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তাজুল ইসলাম ছিলেন হচ্ছে আগে জামাত, তারপরে এবি পার্টি। তো তাজুল ইসলামকে এত তাড়াতাড়ি সরাইতে হলো কেন? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই ডক্টর খলিলকে কেন নিয়োগ দেওয়া হলো? এই প্রশ্ন সম্ভবত শুধু আপনি দিতে পারবেন, আর কেউ না। সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, ডিপার্টমেন্ট আমার বড় ভাই, জার্নালিজমে উনি আমার একটু সিনিয়র ছিলেন। সম্প্রতি উনি বলছেন সমঝোতার ভিত্তিতে কিছু টাকা তুললে সেটি চাঁদাবাজি নয়, বরং বাধ্য করলে সেটি চাঁদা। মানে আপনার এই সংজ্ঞা দিতে বলছে কে? আপনি আপনি কোনটা চাঁদা কোনটা চাঁদা না এটা আমরা বুঝি না। জনাব শাহাবুদ্দিন চুপ্পুর একটা সাক্ষাৎকার যে প্রকাশিত হয়েছে, সেই সাক্ষাৎকার প্রসঙ্গে ঘটনা হলো বাংলাদেশের রাষ্ট্রপতিকে অনেক কিছু করতে দেওয়া হয় নাই, এইটার অভিযোগ তিনি এখন করতেছেন। তিনি এখন অভিযোগ করতেছেন যে তাকে আসলে একরকম বন্দি করে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করতেছেন তাকে আসলে যেগুলি তাকে বলার কথা সেগুলি তাকে বলে নাই। বলার তো কথা না ভাই, আপনাকে এটা সত্যি কথা, আপনাকে বলার কথা না। কিন্তু আপনি শেখ হাসিনার অ্যাপয়েন্টেড একজন প্রেসিডেন্ট, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাকে সত্যি সত্যি নামমাত্র প্রেসিডেন্ট রাখা হয়েছিল। এখন নামমাত্র প্রেসিডেন্ট আপনি কি করতে পারতেন? নামমাত্র প্রেসিডেন্ট পদ থেকে আপনি পদত্যাগ করতে পারতেন। ওইটা পদত্যাগ না করে আপনি ঝুলেছিলেন, মানে একটা ক্লিফ হ্যাঙ্গারের মধ্যে টাইট হয়ে আপনি একদম ঝুলেছিলেন। এইটার জন্য যদি আপনার কিছু পুরস্কার প্রাপ্য হয়, আমি কিছু পুরস্কার তো প্রাপ্য, আমি দেখতেছি প্রধানমন্ত্রী আপনার সঙ্গে পাশাপাশি হেঁটে কোথায় কোথায় যাইতেছে, কিন্তু আপনার এই মানে আপনি তো এটা বলা আসে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কি কি দিছে, কয়বার আপনার কাছে গেছে, কয়বার আপনার কাছে যায় নাই, বিদেশ থেকে আইসা আপনার সাথে কথা বলছে কি বলে নাই। বলার কথা কি আসলে? আপনি এগুলি যত বলবেন বা যত এগুলি বলছেন, তত আপনি নিজের দিকে একটু তাকায় থাকেন যে একটা সরকার শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা রাখার জন্য তারা এটাকে ভালো মনে করছেন, সেই জন্য আপনাকে বঙ্গভবনে থাকতে দিয়েছেন। সিরিয়াসলি আপনার কিন্তু বঙ্গভবনে থাকার কথা না। এখন আপনি ওই সময়ের কথা বলে যদি আপনি এইসব কথাগুলি বলেন, তখন অন্য পক্ষ তো এটা বলতেই পারে যে আপনি এটা কোন প্রেক্ষিতে আপনি বলতেছেন। আপনার নিয়োগকর্তাই তো পালিয়ে চলে গেছে কোথায়? ভারতের। আমার কাছে মনে হয় জনাব রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, জনাব চুপ্পু, আপনি আর কিছুদিন চুপ করে থাকলে এটা আমাদের সবার জন্যই ভালো। তারেক রহমানের সরকার নিয়ে বলার আগে তারেক রহমান যখন হবু প্রধানমন্ত্রী তখন একটা প্রেস ব্রিফিং করেছিলেন, সেখানে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা প্রশ্ন করেছিলাম। আমি সরলভাবে তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি বলেছিলেন যে এই নির্বাচন আপনার জন্য সহজ হবে না, কিন্তু নির্বাচনের ফল পাওয়ার পরে আমরা দেখলাম যে এই নির্বাচন আপনার জন্য যথেষ্ট সরল হয়েছে, কারণ আপনি 200-র বেশি আসন পেয়েছেন। যদি অভয় দেন তবে জানতে চাই আপনি এই সময় কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিতে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিতে হলো কিনা। উত্তরটা তিনি ভালোই দিয়েছেন। তিনি বলেছেন জনগণকে কনভিন্স করাই ছিল তার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং, কিন্তু জনগণকে কনভিন্স করার ক্ষেত্রে আপনি যেসব কথা বলেছিলেন সেসব কথার মধ্যে আপনার ফাঁক দেখা যাচ্ছে কিনা সেই প্রশ্নগুলি তো আমরা এখন তুলতেই হবে আমাদের। আপনার প্রতিনিধি এটিতে সাইন করে এসেছিলেন যে আপনারা একই দিনে দুটি শপথ নেবেন। একই দিনে দুটি শপথ নিলে সাংবিধানিক কি ঝামেলা তৈরি হয় সেটা তো আপনারা আগেই বোঝা উচিত ছিল। আপনারা যেদিন শপথ নেওয়ার সেদিন এটি কেন করলেন? আমি কিন্তু বিএনপির কথা বলতে চাই যে বিএনপির এখন যে মেজরিটি আছে, বিএনপি ইচ্ছা করলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও সেটি না করতে পারত, কিন্তু এক যাত্রায় আপনারা পৃথক ফলটা কেন করলেন? আপনারা কি এটার মধ্যে একটা মেসেজ আমাদেরকে দিতে চাইতেছেন যে মানে আপনারা এই জুলাই সনদের মধ্যে থেকে যেগুলি আপনারা
পাশ করে আসছেন বা আপনারা হ্যাঁ করছেন, সেগুলি আপনারা করবেন না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কি আপনারা রাখলাম? অবস্থানটা আমরা পরিষ্কার বুঝলাম, আপনার জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের কনভিন্স করার ছিল আপনার জন্য ইঞ্জিনিয়ারিং। কিন্তু জনগণকে আপনি যখন কনভিন্স করতে চেয়েছেন, যখন আপনি কনভিন্স করেছেন, তখন কিন্তু আপনি এই কথা বলেছেন যে কি গণভোটে হ্যাঁ দিতে বলছেন না? তো গণভোটে হ্যাঁ দিলে আবার পরের ইয়াটাতে আপনি শপথটা আপনি নিলেন না কেন? তার মানে আপনি তো এই কথাটা আপনি বলতে চেয়েছেন যে আপনি আসলে জনগণকে কনভিন্স করে ক্ষমতায় এসেছেন, এবং জনগণকে কনভিন্স করার আগে আপনি যতগুলি কথা বলেছেন সেই কথাগুলি আসলে আপনি মিন করেই বলছেন না। আপনি আমাকে এইটা বলেন তো যে যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তাকে আপনার মন্ত্রী বানাতে হইল কেন? মানে পরদিনই তিনি একটা ফ্ল্যাগওয়ালা গাড়িতে গেলেন, আবার ফ্ল্যাগওয়ালা গাড়িতে গিয়ে আবার একটু মন্ত্রী হয়ে ফেরত আসলেন। এইখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনাকে কেউ বলে নাই? আপনাকে কেউ বলে নাই যে এখানে একটা সাংঘাতিক রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতে যাচ্ছে বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা, এতে করে এরকম মনে হইতে পারে যে আমরা যদি শব্দগুলিকে পাশাপাশি বসাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই সরকারের মধ্যেকার একজন উপদেষ্টা, তারে আবার আপনি একটা মন্ত্রী বানাবেন, বলা হয় এই সরকারের উপদেষ্টা হয় ইন্ডিয়ার লোক নাইলে আমেরিকার লোক, মানে এটা কিরকম? আমাকে কেউ কেউ বলছে যে পুরো বিএনপিতে নাকি আরেকজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক নাই, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। সিরিয়াসলি? ডক্টর খলিলুর রহমানের আসলে ক্রেডিটটা কি? ডক্টর খলিলুর রহমান ক্ষমতা ছাইরা, মানে এই সরকারের ইলেকশন হচ্ছে 12 তারিখে, 9 তারিখে উনি তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে আসছেন 1% ট্যারিফ কমানোর জন্য। রিসিপ্রোকাল ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প দিছিলেন বাংলাদেশের উপর, ওইটা 1% কমানোর জন্য 9 তারিখ উনি একটা চুক্তি করছে। উনারা 9 তারিখ চুক্তি করতে কইছে কে দিছে তারা চুক্তি করার ক্ষমতা? এখন আবার সুপ্রিম কোর্ট বলছে কিন্তু যে ওই যে ট্যারিফ, সেই ট্যারিফ বসানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নাই। এখন আমাদের এই চুক্তির কি হবে? আমরা আমেরিকান পণ্য, আমেরিকান মানে ফল ফ্রুট এইসব আমরা কিনতে থাকবো বেশি বেশি দাম দিয়া, সুতা বেশি দাম দিয়ে কিনবো, মানে এবং এই লোককে আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খেয়াল করেন, খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে আমরা মানে অন্য পত্রিকারগুলির কথা বাদ দেন, বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছি, সেখানে বলা হয়েছে ডক্টর খলিলের নিয়োগ নিয়ে বিএনপির সিনিয়র জুনিয়র নেতা, বিভিন্ন স্তরের কর্মী সবাই মোটামুটি বিস্মিত হয়েছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যেও আছেন, কারণ একাধিক বিএনপি নেতা বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে আগেই বলেছি ডক্টর খলিলের পদত্যাগ চেয়েছিলেন কতদিন আগে। প্রশাসনের তারেক রহমানের প্রভাব বেশি ছিল, মানে তারেক রহমান এবং বিএনপির প্রভাব বেশি ছিল, জামায়াতের প্রভাব বেশি ছিল, নাকি ডক্টর ইউনূসের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল? সেটি নিয়ে কিন্তু একটা মোটামুটি একাডেমিক গবেষণা হইতে পারে। কারণ কি দেখেন, তারেক সাহেব ক্ষমতা আসবে, মানে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এই আলামত দিয়ে দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছে। পরে তিনি সেটাই করেছেন। পুলিশের প্রধান পদে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করা হচ্ছে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অনেক পদে। মানে আমরা যে ধারণা করেছিলাম যে আসলে কার কোথায় কোন প্রভাব, কে টিকে যাচ্ছেন আর কে রয়ে যাচ্ছেন, কে আসছেন সামনে, সেটা দেখে কিন্তু এইসব প্রশ্ন অনেক মনে হইতে পারে। কারণ এই সামরিক এবং বেসামরিক এই পদায়নগুলি যে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত হচ্ছে, এটা তার কেউ অস্বীকার করবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গটা আমি আলাদা করে আসতেছি, শুধু এইটা বলি যে এখনো কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, যে চুক্তিভিত্তিক নিয়োগের সমালোচনা করা হয়েছিল। চুক্তিভিত্তিক নিয়োগ আপনি দিচ্ছেন গুরুত্বপূর্ণ পদগুলিতে, কেন দিতেছেন চুক্তিভিত্তিক নিয়োগ? কেন এই সচিবদেরকে আবার ফিরিয়ে আনতে হচ্ছে নতুন চুক্তি দিয়ে বা পদায়ন করতে হচ্ছে, সেটা নিশ্চয়ই মানে আপনি বলতে পারবেন। দেখেন তারেক সাহেবের পরিবর্তনগুলি দেখেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরাই দিয়ে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তাজুল ইসলাম ছিলেন আগে জামাত, তারপরে এবি পার্টি। তো তাজুল ইসলামকে এত তাড়াতাড়ি সরাইতে হলো কেন জানি না, মানে বিএনপির লোকটাকে নিয়োগ দিতে হবে এখনই কেন জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানে আগে থেকে সরে গেছেন, নারে তাকে হয়তো সরানো হয়তো। পুলিশের বড় বড় পদে যারা ছিলেন তারা আসলে কোন পন্থী ছিলেন, এইটা তো যারা রয়ে গেছেন আর যারা থাকতেছেন, মানে যারা রয়ে গেছেন আর যারা থাকতে পারতেছেন না, সেটা দেখে আসলে এখন আমাদের বুঝতে হবে যে কে বিএনপির লোক আর কে আওয়ামী লীগের লোক, বা কে জামাতের লোক ছিল, বা কে ইউনূস সাহেবের লোক ছিল। গুপ্ত সুপ্ত নানা তরিকা সামনে আসছে আসলে রাজনীতিতে। ডক্টর খলিলকে সামনে রেখে এখন এমন অভিযোগ কিন্তু অনেকে আনতে পারেন যে ডক্টর খলিল এই তারেক সাহেবকে জিতিয়ে দেওয়ার ব্যাপারে বা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে সাহায্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
এই ডক্টর খলিলকে কেন নিয়োগ দেওয়া হলো, এই প্রশ্ন সম্ভবত শুধু আপনি দিতে পারবেন, আর কেউ না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি চেঞ্জ করবেনই, গত সরকারের গভর্নর আপনি হয়তো রাখবেন না, কিন্তু আরেকটু এটা আরেকটু মানে আরেকটু সিভিলাইজড হইতে এটা করা যেত না? 10-12 জন 15 জন 16 জন গিয়ে এখানে প্রতিবাদ করতেছে, তাকে জানাই দেওয়া হয়েছে সে আর থাকবে না। ওই সাথে সাথে আবার পোশাক খাতের একজন ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে দ্রুত নিয়োগ দেওয়া হলো। এগুলি কি রে ভাই? এগুলো তো মানে গত সরকারের যে জিনিসগুলির আমরা সমালোচনা করছি এগুলো তো সেরকমই। এখন আপনি একজন ব্যবসায়ীরে, মানে একটা পোশাক ব্যবসায়ীরে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিছেন, নিশ্চয়ই আপনার মধ্যে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেই উদ্দেশ্যটা কিরকম? মানে ব্যবসায়ীদের আসলে পলিসি মেকার করা কি এগুলি ভালো? মানে গত 2, 3, 4, 5 সরকারে কিন্তু আমরা এগুলি ভালো এরকম লক্ষণ দেখি নাই। অনেকেই বলতেছেন তার নাকি আবার ঋণ খেলাপো আসে, আবার অনেকে বলতেছেন যে এটা আবার একটু ভুয়া। এইবারের নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন এই মোস্তাকুর সাহেব। এই এটুক ছাড়া উনার কোনো পরিচিতি তো আর আমরা বড় করে দেখতেছি না যাতে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন, কিন্তু হয়েছেন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এখন আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইতে পারি যে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাখা হলো কেন, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে কি জবাব আছে? আমির খসরু মাহমুদ চৌধুরীর মনে আমি একটু সাংবাদিকদের বলতে দেখলাম কিছু বলার নাই, মানে কিছুই বলার নাই, তারা কোট করতেছে কিছুই বলার নাই, এটা মনে তিনি বললেন। মানে অর্থমন্ত্রীও আসলে খুব বেশি শিওর ছিলেন না গভর্নরের সময়। মানে শেখ হাসিনার সময় যেরকম প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে দিতেন, উনি কাউরে বলতেন না এবং এটা নিয়ে আবার মিটিমিটি হাসতেন। আবার যিনি প্রেসিডেন্ট তিনি বলতেন কয়েকদিন ধরে পায়ের ধুলা নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, আমার কাছে মনে হলো উনি আমাকে ত্যাগ দিচ্ছেন নাকি, পরে দেখি যে আমি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি। 21-এ পদক দেওয়া হবে। জনাব তারেক রহমান প্রথম কোন জনবল আয়োজনে গেলেন হচ্ছে অমর 21-এ বইমেলা উদ্বোধন করতে। সেইটাতে নিয়ে আসলে বড় কোনো কথা নাই, তিনি এটা উদ্বোধন করেছেন, অনেক মানুষ এটা আগ্রহ নিয়ে সেটা গিয়েছেন, ঠিক আছে। কিন্তু সমস্ত আলোচনা মোড় নিল বাংলা একাডেমি একজন কবি মোহন রায়হানকে পুরস্কার দিতে চেয়েছিলেন, কিন্তু সেই পুরস্কার আসলে শেষ পর্যন্ত তারা দিতে পারেন নাই। পুরস্কারের তালিকায় তাকে রেখে তাকে বাদ দেওয়ার ঘটনা ঘটলো, কিন্তু তিনি অনুষ্ঠানে আসলেন, অনুষ্ঠানে তাকে নাকি ডেকে আনা হলো এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন না। কেন তাকে পুরস্কার দিলেন না? কারণ কত সময় আগে তিনি নাকি সাবেক জাসদ ছিলেন, মানে সাবেক জাসদ তো তিনি ছিলেনই, এবং কর্নেল তাহেরকে নিয়ে একটি কবিতা লিখেছেন। যে কর্নেল তাহেরকে নিয়ে কবিতা লেখা, কর্নেল তাহেরের মৃত্যুর সঙ্গে সাবেক মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি সম্পর্ক রয়েছে। জিয়াউর সময় তার সামরিক আদালতে তার ফাঁসি হয়েছিল, এই কারণে মোহন রায়হানকে আসলে পুরস্কার দেওয়া হয়নি। কবি মোহন রায়হান জাসদ ছিলেন, কর্নেল তাহেরকে নিয়ে অনেক কবিতা লিখেছেন, সেই জন্য তাকে আপনি পুরস্কার দিতে পারলেন না। কিন্তু বিএনপির অনেক নেতাই সাবেক জাসদ, সাবেক আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শেখ মুজিবের চরম শত্রু জাসদ নেতারা শেখ হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হয়েছেন, মুজিব বিরোধী রাজনীতি করে বড় হওয়া মতিয়া চৌধুরী ও রাশেদ খান মেননও হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন। জিয়ার শাসনের কট্টর সমালোচনা করে বই লেখা অধ্যাপক আবু সাঈদ এবারের নির্বাচনের আগে আপনাদের দলে যোগ দিয়েছেন, যিনি আওয়ামী লীগ, বাকশাল, গণফোরাম নানা দলে ছিলেন। সাঈদ সাহেবকে আপনি দলে নিতে পারলে মোহন রায়হানের একটা কবিতা নিতে পারছেন না? যাক, মব কালচার কি শেষ নাকি নতুন রূপে, এইটার কথা একটু আসি। দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত থাকবে, মিছিল সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে, তবে মব সৃষ্টি করে জনভোগান্তি করা যাবে না। বুধবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন। ঘটনা হচ্ছে ডক্টর ইউনূস আমলে যারা মবের প্রতি নরম ছিলেন তারা এখন তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি, মবকে প্রেসার গ্রুপ বলেছেন, মব শব্দ ব্যবহারে সতর্ক থাকতে বলতেন, তারা এখন মব নিয়ে সোচ্চার হচ্ছেন। যারা আগের সময় মব বা দঙ্গলপানা দেখেছেন তারা এখন রাস্তাঘাটে মব বন্ধ হয় খুশি, কিন্তু এখন যে প্রতিষ্ঠান প্রধানকে বিতাড়িত করা, চাপ দেওয়া হচ্ছে, অফিস করতে দেওয়া হচ্ছে না, সেটাকে কর্মীদের সম্মিলিত বিক্ষোভ হিসাবে দেখাতে চাইছে। বাসসের প্রধান সম্পাদককে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা স্পষ্ট মাহবুব মোর্শেদের বিরোধিতাকারীরা তার চেয়ে বেশি নতুন ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ। মাহবুব মোর্শেদ যতখানি ঘনিষ্ঠ তার চেয়ে বেশি ঘনিষ্ঠ এরা। আবার ডক্টর ইউনূসের আমলে নিয়োগ পাওয়া মাহবুব সাহেব তখন বেশি শক্তিধর ছিলেন বলেই টিকে ছিলেন। এখন আবার তার বিরুদ্ধে দুদকের নড়াচড়া উঠা মানে সেই পুরনো বন্দোবস্ত। দুদক সবসময় ক্ষমতাধরদের পক্ষে কাজ করে। এখন মাহবুব মোর্শেদ ফেসবুকে বিএনপির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেটা একটু পড়ি। প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি,
আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন, চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে, সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে হামলা করে তালা দিয়ে সরাতে চাইছেন কেন? নতুন বিএনপি সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকেও একইভাবে, মানে একটা একটা এই যে সিভিলাইজেশনের কথা বলছিল,